প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা আলোচনা করব ঠান্ডা যুদ্ধ, দি কোল্ড ওয়ার। ঠান্ডা যুদ্ধ যে সম্পূর্ণ ঘটনাবলী, সেই ঘটনাবলীকে আমরা অনেকগুলো পর্যায়ে আলাদা আলাদা করে ভাগ করে আলোচনা করব। যেমন ঠান্ডা যুদ্ধ কী, ঠান্ডা যুদ্ধের প্রকৃতি, তার উৎপত্তি, ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়সমূহ, ঠান্ডা যুদ্ধ কিভাবে অবসান হচ্ছে, ঠান্ডা যুদ্ধ অবসানের ক্ষেত্রে যাতায়াতের ভূমিকা এবং ঠান্ডা যুদ্ধ পরবর্তী বিশ্ব ব্যবস্থা। এই সমগ্র বিষয়টাকে একটা পার্টে আলোচনা করা সম্ভব নয়, তাই কয়েকটা আলাদা আলাদা পার্টে ভাগ করে আলোচনা করব। প্রথম পার্ট যেটা আলোচনা করব, সেখানে তিনটি বিষয় আমরা জানব ঠান্ডা যুদ্ধ সম্পর্কে। প্রথম হচ্ছে ঠান্ডা যুদ্ধ কী, দ্বিতীয়ত ঠান্ডা যুদ্ধের প্রকৃতি এবং তৃতীয়ত ঠান্ডা যুদ্ধের উৎপত্তি। শুরু করা যাক। ঠান্ডা যুদ্ধ কী? দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীর সব থেকে উল্লেখযোগ্য ঘটনা হলো ঠান্ডা যুদ্ধের উৎপত্তি। ঠান্ডা লড়াই বলতে প্রকৃত যুদ্ধের অবস্থাকে বোঝায় না, আবার শান্তির অবস্থাকেও বোঝায় না। এটা যেন একটা না যুদ্ধ না শান্তির মতো একটা অবস্থা। ঠান্ডা লড়াই আসলে যে দুই মহাশক্তির প্রাধান্য প্রতিষ্ঠার ভয়ঙ্করতম লড়াই। রাষ্ট্রচিন্তাবিদরা এ বিষয়ে সকলেই একমত। আমরা ঠান্ডা যুদ্ধ কি সেই বিষয়ে মোট 5 জন পণ্ডিতের সাহায্য নেব। তারা কি বলছেন ঠান্ডা যুদ্ধ সম্পর্কে। প্রথমে আসি হবসবমের কথায়। হবসবম তার লেখা গ্রন্থ দি এজ অফ এক্সট্রিমস এই বইয়ে বলছেন যে ঠান্ডা লড়াই হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে উদ্ভূত দুই মহাশক্তির মধ্যেকার নিরবিচ্ছিন্ন সংঘাত। একইভাবে পিটার ক্যালভোকোরেসি তার লেখা বই দি ওয়ার্ল্ড পলিটিক্স বলছেন যে ঠান্ডা লড়াইকে বিশ্বযুদ্ধের দুটি মহাশক্তির মধ্যেকার সংঘাত, যদিও তার মতে এই সংঘাত আধুনিককালের আর 5টা যুদ্ধের মতো নয়। আবার জোসেফ ফ্রাঙ্কল বলছেন যে এই যে ঠান্ডা যুদ্ধের বিষয়টা, এই বিষয়টা একটু অন্যভাবে তিনি ব্যাখ্যা করছেন। তিনি বলছেন যে ঠান্ডা লড়াই বলতে সাম্যবাদ ও গণতান্ত্রিক মতাদর্শ এবং তাদের প্রবক্তা যথাক্রমে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধের সঙ্গে জড়িত সকল ঘটনাকে বোঝায়। এই বিরোধটা একদিকে সাম্যবাদ ও উদারনীতিবাদ, এই দুটো আদর্শের মধ্যে বিরোধ, এবং অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধ। এই কারণেই ফ্রাঙ্কলের মতে 16 ও 17 শতকের যে ধর্মীয় বিরোধের সঙ্গে যে ধর্মীয় বিরোধগুলো ছিল 16 এবং 17 শতকে, সেই ধর্মীয় বিরোধের সঙ্গে এই মতাদর্শগত যে বিরোধ যেটা ঠান্ডা লড়াই চলছে তার কোনো তুলনা নেই। অধ্যাপক ফ্রিডম্যান বলছেন যে ঠান্ডা লড়াই হলো যুদ্ধের একটা নতুন কৌশল। এটা এমন একটা পরিস্থিতিকে বোঝায় যা প্রকৃতপক্ষে যুদ্ধের পরিস্থিতি থেকে আলাদা। অর্থাৎ আমরা সাধারণভাবে যুদ্ধ বলতে যা বুঝি সেই যুদ্ধের থেকে এর পরিস্থিতিটা অনেকটা আলাদা। এই রকম পরিস্থিতিতে যুদ্ধ না হলেও যুদ্ধের সমস্ত রকম প্রস্তুতি চলতে থাকে। ওয়াল্টার রেমন্ড তার পলিটিক্যাল ডিকশনারি গ্রন্থে বলছেন যে ঠান্ডা লড়াই বলতে মার্কিন যুক্তরাষ্ট্র
ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে মতাদর্শগত প্রতিদ্বন্দ্বিতার পরিস্থিতিকে বোঝানো হয়। এটা এমন একটা পরিস্থিতির সৃষ্টি করে যেখানে যুদ্ধরত এই দুই পক্ষই বা যুদ্ধ হবে এই রকমভাবে যে দুটো ব্লক, এই দুটো পক্ষই প্রকৃত যুদ্ধের পথে না নিয়েও বা না গিয়েও অত্যন্ত বিদ্বেষপূর্ণ পরিবেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে। এই যে বিভিন্ন দার্শনিক ঠান্ডা যুদ্ধের বর্ণনা দিলেন, এই বর্ণনাগুলো থেকে ঠান্ডা যুদ্ধ সম্পর্কে আমরা এটা বলতে পারি যে ঠান্ডা লড়াই হচ্ছে পশ্চিমী শক্তিজোট এবং সোভিয়েত জোটের মধ্যে এক ভয়ঙ্করতম প্রতিযোগিতার অবস্থা, যা যুদ্ধের পরিবেশ সৃষ্টি করে। কিন্তু উভয় পক্ষকে পারস্পরিক প্রত্যক্ষ সংঘর্ষ বা প্রত্যক্ষ যুদ্ধ থেকে এটা বিরত রাখে। এবারে আমরা দেখব যে ঠান্ডা যুদ্ধের প্রকৃতি। ঠান্ডা যুদ্ধের প্রকৃতিটাকে আমি 7টা ভাগে ভাগ করে আলোচনা করব। প্রথম যে বৈশিষ্ট্য প্রকৃতি বা ঠান্ডা যুদ্ধের বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এই অনুযায়ী যে ঠান্ডা যুদ্ধ হচ্ছে না যুদ্ধ না শান্তির অবস্থা। অর্থাৎ ঠান্ডা লড়াই বলতে প্রকৃত যুদ্ধের অবস্থাকে বোঝায় না, আবার শান্তির অবস্থাকেও বোঝায় না। এ যেন একটা যুদ্ধহীন যুদ্ধের অবস্থা। বিষয়টা বড্ড জটিল। যুদ্ধহীন যুদ্ধের অবস্থা, না যুদ্ধ না শান্তি। দ্বিতীয়ত, ঠান্ডা লড়াই হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন, এই দুটো মহাশক্তিধর রাষ্ট্রের মধ্যে এক অদৃষ্টপূর্ব লড়াই। যুদ্ধ নয়, অথচ যে কোনো সময় যুদ্ধ বাঁধতে পারে। এই রকম একটা ভয়ানক পরিস্থিতিকে কেন্দ্র করে সাধারণ মানুষের মনে একটা ভয়ঙ্কর রকমের উত্তেজনা ও ভয়ের অবস্থান ঠান্ডা যুদ্ধের অপর একটা বৈশিষ্ট্য। এই জন্যই ঠান্ডা যুদ্ধের অপর নাম হচ্ছে স্নায়ুযুদ্ধ বা ওয়ার অফ নার্ভস। তৃতীয় যে প্রকৃতি ঠান্ডা যুদ্ধে, সেখানে বলা যায় যে ঠান্ডা যুদ্ধকে সাম্যবাদ ও পুঁজিবাদের মধ্যে আদর্শগত লড়াই হিসাবে না দেখা হলেও কোনো কোনো পণ্ডিত বা কোনো কোনো বিশেষজ্ঞ মনে করেন যে আদর্শগত লড়াই এর ব্যাপারটা একটা অজুহাত বা একটা আবরণ। আসলে এটা ছিল দুই মহাশক্তির বিশ্বজুড়ে প্রভাব বিস্তারের এক উন্মত্ত বাসনা। সাম্যবাদ প্রতিরোধ বা গণতন্ত্র প্রতিষ্ঠার নাম করে মার্কিন শিবির তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, চিলি এই সকল দেশের জাতীয় সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করেছিল সেই সময়। কোনো কোনো দেশের আবার জাতীয় নেতাদের গায়ের জোরে বা বলপূর্বক বলা হয় যেটাকে ভালো ভাষায়, অপসারণ করে মার্কিন যুক্তরাষ্ট্রের বংশধর সরকার এইসব রাষ্ট্রগুলোয় বসানো হয়েছিল। অপরদিকে সোভিয়েত শিবির সাম্রাজ্যবাদের বিনাশ ও সাম্যবাদের আদর্শ প্রতিষ্ঠায় আফগানিস্তান, ভিয়েতনাম, অ্যাঙ্গোলা এই সব দেশে তারা আধিপত্য বিস্তার করেছিল। চতুর্থ প্রকৃতি বা বৈশিষ্ট্য ঠান্ডা যুদ্ধের, এই বৈশিষ্ট্যই বলা হচ্ছে যে দুটো যে গোষ্ঠীর মধ্যে প্রচণ্ড যে উত্তেজনা এবং পার্থক্য,
এই পার্থক্য থাকা সত্ত্বেও প্রতিটি পক্ষই নিজের নিজের জাতীয় স্বার্থ রক্ষার ব্যাপারে অনেক অনেক বেশি সচেতন ছিল। ঠান্ডা লড়াইয়ের এই যে আঁচ, সেই ঠান্ডা লড়াইয়ের আঁচটা যেন তাদের ইউরোপ বা আমেরিকাতে কোনোভাবেই না পড়ে সে ব্যাপারে উভয় পক্ষই সতর্ক ছিল। তারা পরীক্ষা নিরীক্ষার জন্য অস্ত্রশস্ত্র অবশ্যই এইগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য বেছে নিয়েছিল তৃতীয় বিশ্বের অনুন্নত সদ্য স্বাধীন জাতি, দ্বন্দ্ব ও গৃহযুদ্ধ জীর্ণ দেশগুলোকে। তার মধ্যে কি সেই দেশগুলো কয়েকটা হচ্ছে যেমন কোরিয়া, ভিয়েতনাম, কিউবা, মিশর, প্যালেস্টাইন। এই দেশে রাজনৈতিক পট পরিবর্তন বা মুক্তি আন্দোলনের পক্ষে বা বিপক্ষে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে ইন্ধন জুগিয়ে দুই মহাশক্তিধর দেশই নিজের নিজের প্রভাব বলয়ের বিস্তার ঘটাতে চেয়েছিল। 5 নম্বর যেটা আমরা দেখব যে ঐতিহাসিক একজন যার নাম হচ্ছে এরিক হবসবম, তার মতে ঠান্ডা যুদ্ধের যে তীব্র উত্তেজনা, এই তীব্র উত্তেজনা থাকা সত্ত্বেও ঠান্ডা লড়াই চলাকালীন নতুন কোনো বিশ্বযুদ্ধ বেঁধে যাওয়ার কোনো আশঙ্কা বা সম্ভাবনা ছিল না। কেন ছিল না? তার কারণ সেই সময় দুই মহাশক্তিকে কেন্দ্র করে বিশ্বজুড়ে একটা ক্ষমতার ভারসাম্য গড়ে ওঠে। উভয় পক্ষের মধ্যেই এক ধরনের অঘোষিত বোঝাপড়া হয়ে যায় যে লাল ফৌজ অধিকৃত এবং অন্যান্য কমিউনিস্ট দেশগুলি সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে থাকবে এবং উল্টো দিকে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সদ্য স্বাধীন অনুন্নত দেশগুলির উপর আধিপত্য বিস্তার করবে। এরপরে যেটা আমরা দেখব যে ঠান্ডা লড়াইয়ের সময়কালে যে দুই যুযুধান শক্তি সম্মুখ সমরে না নেমে ভিতরে ভিতরে প্রতিপক্ষকে পর্যদস্ত করার জন্য তৈরি হতে থাকে। উভয় শিবিরই অর্থাৎ ইউএসএ এবং ইউএসএসআর দুটো ব্লকই প্রবল থেকে প্রবলতম শক্তিসম্পন্ন মারণাস্ত্র তৈরির মত্ত প্রতিযোগিতায় নেমে পড়ে। এরই ফলশ্রুতিতে 20 শতকের দ্বিতীয়ার্ধ জুড়ে আবিষ্কৃত হয় নিত্য নতুন বিধ্বংসী মারণাস্ত্র, যেমন কয়েকটা হলো হাইড্রোজেন বোমা, পারমাণবিক বোমা, নাপাম বোমা, রাসায়নিক অস্ত্র, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইত্যাদি ইত্যাদি। লাস্ট যে প্রকৃতিটা আমরা দেখব ঠান্ডা যুদ্ধের, সেটা অধ্যাপক রাধারমন চক্রবর্তীর দৃষ্টিতে। রাধারমন চক্রবর্তী বলছেন যে ঠান্ডা লড়াইকে দুই বিপরীতধর্মী সমাজ ব্যবস্থা ও রাজনৈতিক আদর্শের সংঘর্ষ হিসেবে দেখানোর পিছনে ছিল অন্য রাজনীতি। পশ্চিমী দুনিয়া ও সোভিয়েত দুনিয়া উভয়ই ব্যক্তি স্বাধীনতা, পুরো সমাজ এবং অর্থনীতিতে রাষ্ট্রের নিয়ন্ত্রণকে আলাদা আলাদা দৃষ্টিকোণ থেকে দেখেছে এবং উভয়ই সাধারণ মানুষের মনে এই বিশ্বাস বদ্ধমূল করেছিল যে বিদ্যমান ব্যবস্থাই হলো সর্বোত্তম বা সব থেকে ভালো। অর্থাৎ ইউএসের যে গণতান্ত্রিক ব্যবস্থা সেটা সব থেকে ভালো, যেটা সমগ্র পৃথিবীকে বোঝানোর চেষ্টা করেছিল। উল্টো দিকে সোভিয়েত রাশিয়ার যে সমাজতান্ত্রিক ব্যবস্থা সেটা হচ্ছে সব থেকে ভালো বা উৎকৃষ্ট, সেটা সোভিয়েত রাশিয়া সমগ্র পৃথিবীর কাছে তুলে ধরার চেষ্টা করেছিল। এবারে আমরা দেখব যে ঠান্ডা যুদ্ধের উদ্ভব, কিভাবে ঠান্ডা যুদ্ধের উদ্ভব ঘটছে বা ঠান্ডা যুদ্ধের উৎপত্তি হচ্ছে। এখানে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব।
প্রথমটা হচ্ছে 1917 সালে রাশিয়ার বলশেভিক পার্টির ক্ষমতা দখল, এবং দ্বিতীয়টা যেটা দেখব কয়েকটা ঘটনা, যে ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলের ফুলটন বক্তৃতা যেটা 1946 সালে দিয়েছিলেন, ট্রুম্যান নীতি 1947 সাল, এবং মার্শাল পরিকল্পনা 1947 সালে। 1917 সালে রাশিয়ায় বলশেভিক পার্টির ক্ষমতা দখল, এই বিষয়টা একটু জানা যায়। ঠান্ডা লড়াইয়ের সূচনা, এই নিয়ে আন্তর্জাতিক সম্পর্কের যারা বিশেষজ্ঞ তাদের মধ্যে মতভেদ লক্ষ্য করা যায়। চার্লস বোলেন, একজন রাষ্ট্রদার্শনিক, তিনি মনে করছেন যে ঠান্ডা লড়াইয়ের সূচনা 1917 সালে রাশিয়ায় বলশেভিক পার্টির ক্ষমতা দখলের সময় থেকে শুরু হয়। বিপ্লবের মধ্যে দিয়ে বিশ্বে প্রথম সমাজতান্ত্রিক দেশ হিসেবে সোভিয়েত রাশিয়ার আত্মপ্রকাশ, আমেরিকা সহ পশ্চিমের যে ধনতান্ত্রিক রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্রগুলোর মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি করেছিল। এই রাষ্ট্রগুলো আশঙ্কা করেছিল যে এখন থেকে সাম্যবাদ পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়বে এবং পুঁজিবাদী ব্যবস্থা ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়বে। স্বাভাবিকভাবেই সোভিয়েত রাশিয়ার এই সমাজতান্ত্রিক রাষ্ট্রটিকে অঙ্কুরেই বিনষ্ট করার জন্য তারা সর্বতোভাবে চেষ্টা চালায়। এখানে একটুখানি বলা প্রয়োজন যে লেনিন, ট্রটস্কি, স্টালিন, এই নেতাদের সুদক্ষ নেতৃত্বের ফলে সোভিয়েত রাশিয়া তার বিপদ কাটিয়ে তুলতে সক্ষম হয়। তবে পুঁজিবাদী শক্তিগুলির সঙ্গে সোভিয়েত রাশিয়ার সংঘাত একটা স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়ায়। এবারে আমরা দেখব যে ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্রে সাধারণভাবে কয়েকটা কারণ, যার মধ্যে হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলের ফুলটন বক্তৃতা 1946, ট্রুম্যান নীতি 1947, মার্শাল পরিকল্পনা 1947, এইগুলো ঠান্ডা লড়াইয়ের সূচনাকারী ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়। 1946 সালের 5ই মার্চ চার্চিল ঐতিহাসিক বক্তৃতায়, যেটাকে আমরা ফুলটন বক্তৃতা হিসেবে জানি, সেখানে তিনি ঘোষণা করেন যে রাশিয়া এবং আন্তর্জাতিক কমিউনিস্ট সংস্থা অদূর ভবিষ্যতে কি করবে তা কেউ জানে না। বাল্টিক উপসাগর থেকে শুরু করে অ্যাড্রিয়াটিক উপসাগর পর্যন্ত এক লৌহ যবনিকা নেমে এসেছে। চার্চিল ছিলেন প্রকৃতপক্ষে একজন সার্বিকভাবে কমিউনিস্ট বিরোধী একজন ব্যক্তি। তিনি যে কোনো পথ অবলম্বন করে প্রয়োজনে যুদ্ধ করে সোভিয়েত রাশিয়াকে হারাতে চেয়েছিলেন, নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন। তবে কমিউনিস্ট বিরোধিতায় মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান ছিলেন চার্চিলের থেকেও আরও বেশি উপরে। ট্রুম্যান তার পূর্বসূরি রুজভেল্টের যে অনুসৃত পথ সোভিয়েত রাশিয়ার সাথে, সেখানে যে রুজভেল্ট যে মৈত্রী, যুদ্ধ পরবর্তী যে মৈত্রীর নীতি রেখেছিলেন, সেটাকে মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান পুরোপুরি নাকচ করেন বা পুরোপুরি বর্জন করেন। ট্রুম্যান সোভিয়েত শক্তিকে পদে পদে প্রতিহত করার সিদ্ধান্ত নেন। তিনি খুব কঠোরভাবে ঘোষণা করেন যে রাশিয়াকে লৌহ কঠিন দৃঢ়তা এবং কড়া ভাষায় প্রতিহত করতে না পারলে অপর একটা বিশ্বযুদ্ধ জন্ম নিতে পারে। তিনি আরও বলেছিলেন যে সোভিয়েত রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের কথায় যদি কর্ণপাত না করে তাহলে সোভিয়েত রাশিয়া ধ্বংস হয়ে যাবে। মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যানের এই অতিরিক্ত যে অহংকারমূলক এবং প্ররোচনামূলক মন্তব্যে সোভিয়েত রাশিয়া স্বাভাবিকভাবেই
খুবই খুব ক্রুদ্ধ হয়। এছাড়া 1947 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে মার্শাল পরিকল্পনা প্রস্তুত করা হয় ইউরোপের দেশগুলির জন্য আর্থিক সাহায্যের ব্যবস্থা করার জন্য। সোভিয়েত নেতৃবৃন্দ এই মার্শাল পরিকল্পনাকে দূরভিসন্ধি বলে প্রচার করেছিলেন। এই মার্শাল পরিকল্পনা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীতে ইউরোপের রাষ্ট্রগুলোর যে অর্থনৈতিক দুরবস্থার সৃষ্টি হয়েছিল সেই দুরবস্থা থেকে উঠে আসতে অর্থনৈতিক পুনর্গঠনের উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের জন্য অর্থনৈতিক সাহায্যের ঘোষণা করেছিল, যেটাকে আমরা মার্শাল পরিকল্পনা হিসেবে জানি। সোভিয়েত প্রশাসন অভিযোগ করেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই আর্থিক সহায়তা দানটা যতটা না মানবিকতার দ্বারা উদ্বুদ্ধ, তার থেকে ঢের বেশি সাম্যবাদের প্রসার নিয়ন্ত্রণ করতে ইউরোপের অর্থনৈতিক সামাজিক ব্যবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য প্রচার করার মানসিকতা নিয়ে এই কাজটা তারা করেছিল। সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী মলোটভ মার্শাল পরিকল্পনাকে বলেছেন যে ডলার সাম্রাজ্যবাদ। এই মার্শাল পরিকল্পনার প্রত্যুত্তরে পাল্টা একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করে রাশিয়া, যেমন কমিনফর্ম, মলোটোভ পরিকল্পনা, কমেকান ইত্যাদি। এইভাবে রাশিয়া এবং আমেরিকার মধ্যেকার যে কূটনৈতিক সম্পর্ক সেটা ক্রমশ তিক্ত হয়ে ওঠে এবং ক্রমশ এদের মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয়ে যায়। 1947-48 থেকে 1950 সালের মধ্যে ঠান্ডা লড়াই তীব্র আকার ধারণ করে। শুরুর দিকে ঠান্ডা লড়াই ইউরোপের মধ্যে আবদ্ধ থাকলেও ক্রমশ এটা এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং লাতিন আমেরিকার মধ্যে ছড়িয়ে পড়ে। প্রধানত তিনটে দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করব। প্রথমটা মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে আলোচনা করব, তারপরে সোভিয়েত রাশিয়ার আঙ্গিকে আলোচনা করব, সোভিয়েত রাশিয়ার দৃষ্টিভঙ্গিতে, এবং পরেরটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি এবং অন্যান্য দৃষ্টিভঙ্গি সমূহ আলোচনা করব। প্রথমে দেখে নেওয়া যাক যে মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গিতে ঠান্ডা লড়াইয়ের উৎপত্তির কারণ কি ছিল। ঠান্ডা লড়াইয়ের উৎপত্তির মূল কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গিতে অবশ্যই যে ঠান্ডা লড়াইয়ের উৎপত্তির মূল কারণ ছিল সোভিয়েত রাশিয়ার সাম্যবাদী আদর্শের আড়ালে একটা অপ্রতিরোধ্য সম্প্রসারণশীল প্রবণতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এবং তার পরে পোল্যান্ড, বুলগেরিয়া, রোমানিয়া, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া, যুগোস্লাভিয়া, আলবেনিয়া প্রভৃতি দেশে সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। হার্ভার্ড, ফাইস, আর্থার স্লেসিঙ্গার, হ্যান্স জি মর্গেনথাউ প্রমুখ এই প্রবক্তাদের মতে পূর্ব ইউরোপের ব্যাপারে স্ট্যালিন যে ধরনের নমনীয় মনোভাব গ্রহণ করেন তাতে করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর পুঁজিবাদী দেশগুলোর আশঙ্কা হয়েছিল যে সোভিয়েত ইউনিয়ন তার সমগ্র শক্তি পশ্চিম ইউরোপের দিকে কেন্দ্রীভূত করতে পারে। তাদের মতে স্তালিনের অনমনীয় মনোভাবের কারণে ইয়াল্টা, পটসডাম প্রভৃতি সম্মেলনগুলোতে পূর্ব ইউরোপ সম্পর্কিত বিষয়ে কোনো মীমাংসা বা বোঝাপড়া গড়ে তোলা এক প্রকার সম্ভব হয়নি। স্বাভাবিকভাবেই ঠান্ডা লড়াই অনিবার্য হয়ে পড়ে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে।
এবারে আমরা দেখব সোভিয়েত রাশিয়ার দৃষ্টিভঙ্গিতে ঠান্ডা যুদ্ধের কারণ কি। এই সোভিয়েত রাশিয়ার দৃষ্টিভঙ্গিতে যে দার্শনিকরা ঠান্ডা যুদ্ধের ব্যাখ্যা দিচ্ছেন তাদের মধ্যে কয়েকজন হলেন গ্র্যাভিল কলকো, ওয়াল্টার লেফেভার, উইলিয়াম অ্যাফেলম্যান। এরা ঠান্ডা যুদ্ধের ব্যাখ্যা দিচ্ছেন সোভিয়েত রাশিয়ার পার্সপেক্টিভে, সোভিয়েত রাশিয়ার দিক থেকে, সোভিয়েত রাশিয়ার দৃষ্টিভঙ্গিতে। এদের মতে ঠান্ডা যুদ্ধের কারণ হচ্ছে সোভিয়েত ইউনিয়নের সম্প্রসারণশীল নীতি নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতি। এদের ব্যাখ্যা অনুসারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সব থেকে ধনী রাষ্ট্রে পরিণত হয়। তার যে প্রচুর সম্পদ মার্কিন যুক্তরাষ্ট্রে, সেটাকে কাজে লাগিয়ে তারা ইউরোপ তথা সমগ্র পৃথিবীর ওপর আধিপত্য বা সমস্ত দুনিয়ার ওপর আধিপত্য বিস্তারে উদ্যোগী হলে সোভিয়েত রাশিয়া সহ অন্যান্য যে সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলি তারা খুব স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়ে। কলকো মনে করেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে মার্কিন যুক্তরাষ্ট্র হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক অস্ত্র প্রয়োগ করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের দ্রুত সমাপ্তির জন্য নয়, বরং এই পারমাণবিক অস্ত্র প্রয়োগের মাধ্যমে তারা তাদের প্রতিপক্ষের মনে একটা ভয়ের আবির্ভাব ঘটানোর চেষ্টা করেছিল। আর এই আশঙ্কার মানসিকতা থেকেই ঠান্ডা লড়াইয়ের পরিস্থিতি তৈরি করার ক্ষেত্রে একটা বড় অবদান রেখেছিল। পশ্চিমের যে রাষ্ট্রগুলো তারা পূর্ব ইউরোপের ব্যাপারে সোভিয়েত ইউনিয়নের সমস্যাকে যথাযথভাবে বুঝতে চেষ্টা করেনি। পটসডাম সম্মেলন, সেখানে স্তালিন বলেছিলেন যে বিগত 3 দশকের মধ্যে 3 বার পোল্যান্ডের মধ্যে দিয়ে সোভিয়েত ইউনিয়নকে আক্রমণ করা হয়েছে। স্বাভাবিকভাবেই পোল্যান্ড সহ পূর্ব ইউরোপের রাষ্ট্রগুলির ওপর সোভিয়েত ইউনিয়নের আধিপত্য বিস্তার তার নিরাপত্তার কারণে অপরিহার্য। স্বাভাবিকভাবেই ভৌগোলিক দিক থেকে পূর্ব ইউরোপীয় রাষ্ট্রগুলি সোভিয়েত রাশিয়ার নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আবার নরমান গ্রেবনার মনে করেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র বস্তুগত এবং আদর্শগত এই দুই দিক থেকেই বিশ্বের অন্যান্য দেশগুলির ওপর প্রাধান্য বিস্তারের বিষয়ে অত্যন্ত তৎপর হয়ে ওঠে। তাদের এই যে জাতীয় আগ্রাসী মনোভাব, এই মনোভাব আন্তর্জাতিক ক্ষেত্রে যে ধরনের উত্তেজনা সৃষ্টি করেছিল তাকে অবশ্যই ঠান্ডা যুদ্ধের একটা অবশ্যম্ভাবী কারণ হিসেবে চিহ্নিত করা যেতে পারে। এবার আমরা দেখব যে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে ঠান্ডা লড়াইয়ের উৎপত্তির কারণ কী এবং অন্যান্য দৃষ্টিভঙ্গিগুলো একসঙ্গে আলোচনা করব। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে ঠান্ডা লড়াইয়ের বিশ্লেষণের যে ধারা, যেটাকে বলা হয় পোস্ট ভিয়েতনাম রিভিশনিস্ট স্কুল, সেখান থেকে এই ধারাটা উঠে আসছে 1970-এর দশকে। জন লুইস গ্যাডিস হলেন এই ধারার প্রধান একজন প্রবক্তা। তা গ্যাডিসের বক্তব্য হচ্ছে যে ঠান্ডা লড়াই কোনো বিশেষ ব্যক্তি বা বিশেষ কোনো রাষ্ট্রের আগ্রাসী কর্মকার্যের বা ক্রিয়াকলাপের ফল নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে যে পরিস্থিতির উদ্ভব হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন পরস্পরের কার্যকলাপ সম্পর্কে সন্দেহ করেছিল এবং আশঙ্কা প্রকাশ করেছিল, এবং এর ফলে উভয়ের মধ্যে একটা তিক্ত এবং একটা বিদ্বেষপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয়, যার ফলে ঠান্ডা লড়াইয়ের পরিস্থিতি তৈরি হয়। এখানে বলার প্রয়োজন যে গ্যাডিস অনেক আগে থেকেই, অর্থাৎ 1960-এর দশকে লুই জে হেল
ঠান্ডা লড়াইয়ের ব্যাপারে প্রায় এই গ্যাডিস যে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যটাকেই তিনি পোষণ করেছিলেন এবং এর পরবর্তীকালে অন্যান্য কারণগুলোর মধ্যে ঠান্ডা লড়াইয়ের বিষয়ে অবশ্যই যেমন অধ্যাপক গৌতম কুমার বসুর কথা বলা যেতেই পারে যে ঠান্ডা যুদ্ধের যে উদ্ভবের কারণ সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আরোপ করেছেন কোন দিক থেকে না ঐতিহাসিক দিক থেকে। তুলনামূলকভাবে যে দুটি শক্তি ছিল, যে দুটো ব্লক ছিল, সেই বিষয়টাকে তারা উপেক্ষা করছেন। এই দার্শনিকদের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালের কয়েকটা আন্তর্জাতিক ঘটনা ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি তৈরি করেছিল বলে গৌতম কুমার বসু মনে করছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ হওয়ার পরে অর্থাৎ ওই 1945 থেকে 53 এই সময়কালটায় পূর্ব ইউরোপের দেশগুলোতে নিজেদের আধিপত্য নিশ্চিত করতে সোভিয়েত রাশিয়া, ইরান, গ্রিস এবং তুরস্ক এই তিনটি দেশের দিকে যখন হাত বাড়ায় তিনটি দেশকে নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য, তখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপের যে অন্যান্য পুঁজিবাদী রাষ্ট্রগুলি আছে তারা সোভিয়েত রাশিয়ার এই কার্যকলাপের উপর তীব্র মতবিরোধ পোষণ করে। এই সময়কালে আরও একটা ঘটনা ঘটে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত বিরোধকে আরও তীব্রতর, আরও ভয়ঙ্কর করে তোলে। যেমন 1948 সালের বার্লিন সংকট, ন্যাটো গঠন 1949 সালে, 1948 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের চেষ্টায় কোরিয়া রাষ্ট্রকে উত্তর এবং দক্ষিণে দুই ভাগে ভাগ করে দেওয়ার ঘটনা, 1956 সালে হাঙ্গেরির বিদ্রোহ, 1962 সালের কিউবার সংকট, এই সব ঘটনাগুলো এই ঠান্ডা যুদ্ধর মধ্যে দিয়ে ইউএসএ এবং ইউএসএসআরের মধ্যে একটা তিক্ত এবং ভয়ঙ্কর একটা পরিবেশ তৈরি করে বা একটা খারাপ সম্পর্ক তৈরি করে। মার্কিন যে আধিপত্য, সেই মার্কিন আধিপত্যটাকে বিস্তার করার উদ্দেশ্য নিয়ে ন্যাটো, মার্শাল পরিকল্পনা, এইসবগুলোর প্রত্যুত্তরে উল্টো ব্যবস্থা হিসেবে সোভিয়েত উদ্যোগে গড়ে তোলা হয় ওয়ারশ প্যাক্ট, কমিনফর্ম, কমেকন, মলোটভ পরিকল্পনা, এই সবগুলো। এই কারণেই ঠান্ডা যুদ্ধের উৎপত্তি হয়েছিল বলে দার্শনিকরা মনে করেন। এখানে ম্যাপে দেখা যাচ্ছে যে গাঢ় নীল যে রঙটা, এটা হচ্ছে ইউএসএ ব্লক, গাঢ় নীল ব্লকটা, এবং হালকা নীল যে ব্লকগুলো সেগুলো হচ্ছে আমেরিকান ইনফ্লুয়েন্স ছিল এই সব রাষ্ট্রগুলোয়। আর লাল যে কালারটা, সেই কালারটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন এবং সোভিয়েত যে অ্যালায়েন্স, সেই অ্যালায়েন্সগুলো, এবং হালকা গোলাপি রঙের যে রঙটা আছে যে রাষ্ট্রগুলোর উপর, সেটা হচ্ছে সোভিয়েতের একটা ইনফ্লুয়েন্স ছিল এই রাষ্ট্রগুলোর উপরে। এই হচ্ছে সমগ্র বিশ্বের পরিস্থিতি ঠান্ডা যুদ্ধের ফলে। আর এই যে ঠান্ডা যুদ্ধ সম্পর্কিত বিস্তারিত আলোচনা, এই আলোচনাটা আমি নিজেও এই বইটা পড়েছি, যে আন্তর্জাতিক সম্পর্ক, তত্ত্ব এবং সমসাময়িক বিশ্ব, প্রণব কুমার দালালের লেখা। খুব ভালো বই। যারা গ্র্যাজুয়েশন করছো ছাত্রছাত্রীদের আমি তাদের অনুরোধ করব তোমরা এই বইটা সংগ্রহে রাখতে পারো, খুব খুব কাজে দেবে। প্রথম পার্টের ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী পার্টে আমরা আলোচনা করব যে ঠান্ডা লড়াইয়ের বিভিন্ন পর্যায়সমূহ এবং ঠান্ডা লড়াইয়ের অবসান, কিভাবে ঠান্ডা লড়াই শেষ হচ্ছে। পুরো বক্তব্যটাকে শোনার জন্য অশেষ ধন্যবাদ।